This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামীকাল ভোট গণনা, তার আগে আজ ইভিএম পাহারায় বিজেপি। আজ সকাল থেকেই রাজ্যের সব স্ট্রংরুমের কাছে অবস্থানে বসছেন বিজেপির মহিলা কর্মীরা। গণনা শুরু হওয়ার আগে পর্যন্ত প্রতিটি স্ট্রংরুমের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির মহিলা কর্মীদের। আজ বিজেপির সব প্রার্থীরা নিজ নিজ বিধানসভা এলাকায় মন্দিরে পুজো দিচ্ছে। ভোট গণনার দিন দলের রণকৌশল বাতলে দিতে বৈঠক তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভার্চুয়াল বৈঠকে একাধিক নির্দেশ। গণনার দিন কাউন্টিং এজেন্টদের ঘরের খাবার খেতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোর 5টার মধ্যে পৌঁছে যেতে হবে এজেন্টদের, নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। 10 থেকে লোডশেডিং হলে 50 ইভিএম বদলে দিতে পারে। দলীয় নেতাকর্মী ও এজেন্টদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিআরপিএফ যদি ডান্ডা দিয়ে মারে, আপনারাও ঝান্ডা ডান্ডা রাখবেন। প্রতি গণনা কেন্দ্রে 4 থেকে 5,000 কর্মী জমায়েত করবে। পুলিশ আপনাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, লড়াই করতে হবে। কোনো অত্যাচার করলে দলকে জানাবেন, ওখান থেকে বেরোবেন না। কাউন্টিংয়ে খেলা হবে, ওরা কত বড় খেলোয়াড় আমি দেখতে চাই। আরও বা অন্য কেউ চমকালে পাল্টা বলবেন, আপনারা আপনাদের কাজ করুন। দলীয় কর্মীদের ভার্চুয়াল বৈঠকে বার্তা মমতা, অভিষেকের। সামনে কাউন্টিং, যে চক্রান্ত বিজেপি সর্বস্তরে করেছে, তাতে কাউন্টিংয়েও তারা নানা ধরনের কারচুপি করতে পারে, অনিয়ম করতে পারে, এই আশঙ্কা আমরা সবাই করছি। তৃণমূলের কী কী করণীয় সেগুলো আমাদের নেতৃত্ব সবিস্তারে এই কর্তব্য করণীয়গুলো তারা সমস্ত পর্যবেক্ষণ করছেন। বার্তা দেওয়ার দরকার দলে। তার মানে কি মনের থেকে হেরে গেছে, খালি গণনার বাকি। এই যে হারার মানসিকতা, এটা বলে বলে কর্মীদেরকে, নাহলে ওরা আসবেই না কাউন্টিং এজেন্টতে। ওরা বলেই দিয়েছে অনেকে, আমরা সকালে যাব না, হাওয়া দেখে তারপর ঢুকবে। অলরেডি ওরা বিরোধী আসন নিয়ে নিয়েছে। আর এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ভার্চুয়ালি বৈঠকে যে বক্তব্য রেখেছেন, যে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোট গণনার দিন দলের রণকৌশলতা। মমতা, অভিষেকের নেতৃত্বে ভার্চুয়াল বৈঠকে একাধিক নির্দেশ। গণনার দিন কাউন্টিং এজেন্টদের ঘরের খাবার খেতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোর 5টার মধ্যে পৌঁছে যেতে হবে এজেন্টদের, নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। আর দেখুন, আগামীকাল রেজাল্ট আউট, বঙ্গযুদ্ধে ঠিক কি হতে চলেছে, কি ফলাফল হবে, সে সমস্ত নিয়ে একটা চাপানোতর চলছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভোট দিলেন, জনতা, আমার আপনার মতো সাধারণ পাবলিক, তারা কি বলছেন কালীঘাটে নজর রাখা যায়। কালীঘাট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা। সরাসরি সোমার থেকে জানবো, সোমা, এই মুহূর্তে পাবলিক পালস কি বুঝছো? হ্যাঁ দেখো, আমি একেবারেই এখান থেকে যাওয়ার সময় দেখছি চায়ের দোকানে এখানে কিন্তু চর্চা হচ্ছে। দেখছো আমার হাতে চায়ের কাপ, কারণ ওনাদের সাথে কথা বলতে হলে চা খেতে হবে, সেটা ওনারাই বলছেন। আগামীকাল যে একদম নির্বাচনের ফলাফল, কি মনে করছেন, কেমন হবে ফলাফল? খুব ভালো হতে চলেছে। যারা বাংলার ভাষার বিশ্বাসী, যারা বাংলার মানুষ, তারা বাংলার মেয়েকেই এবার আশীর্বাদ করবেন বলেই আমাদের মনে হয়। আমরা সেই উৎসাহ নিয়ে কালকে সবাই উৎসাহিত হব। আমরা বাংলার সমস্ত মানুষ বহিরাগতকে আশীর্বাদ দেয়নি। আর এবারও আশা যে আমরা বাঙালির যে ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি, বাঙালি যেভাবে মানুষের সঙ্গে সে বাংলাটা বাংলায় থাকবে। কি মনে করছেন? অবভিয়াসলি টিএমসি উইন থাকবে, এটা কোনো নেই। বহিরাগতদের কোনো চান্স নেই এখানে। কলকাতার মধ্যে মানে বেঙ্গলে নেই চান্স। টিএমসি অবভিয়াসলি আসবে। কিছু না। হ্যাঁ, আগামীকাল তো ফলাফল, কি মনে করছেন, কেমন হবে ফলাফল বা কি চাইছেন? টিএমসি মোটামুটি 210 থেকে 230 পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মানে নিজের উনি আসন থেকে 70,000 ভোট থেকে জিতবেন। এখানে কোনো জায়গা নেই। অবভিয়াসলি টিএমসি আসবে। একদম বোঝা যাচ্ছে সাধারণ মানুষের বক্তব্য কি, তাদের ভাবনা চিন্তা কি, আমরা সেটাই বোঝার চেষ্টা করছিলাম শোবার মাধ্যমে। অনেক ধন্যবাদ শোভা তোমার।
সংবিধানের নির্বাচন কমিশনের দায়িত্ব সীমিত রাখা হয়েছে ভোট করানো পর্যন্ত। ভোটের পরেও হিংসা ঠেকাতে কমিশনের দিকে যদি তাকাতে হয়, সেটা রাজনৈতিক দাবি হতে পারে, নৈতিক দাবি নয়। কিন্তু দুদফায় এমন ভোট দেখে মানুষের প্রত্যাশা বেড়ে গেছে। পঞ্চায়েত ভোট ও উপনির্বাচনে যাদের পরিবারের কেউ খুন হয়েছেন, তারা রক্তপাতহীন নির্বাচন দেখে আক্ষেপ করছেন। তাদের সময় যদি ভ্যানিশ কুমার থাকতেন, তাহলে তাদের পরিবারের লোকগুলো হয়তো ভ্যানিশ হয়ে যেত। 2025 সালের 23শে জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন মোলান্দি গ্রামে নেমে এসেছিল হাহাকার। উৎসবের অছিলায় বিজয় মিছিল থেকে বোমা ছুড়ে হত্যা করা হয় 9 বছরের তামান্না খাতুনকে। মেয়ের বিচার পেতে তামান্নার মা সাবিনা ইয়াসমিন লড়ছেন ভোটে। কালীগঞ্জে বাম প্রার্থী তিনি। রক্তপাতহীন নির্বাচন দেখে তাঁর আক্ষেপ, সেদিন যদি এমন বন্দোবস্ত থাকতো, তাঁর কোলটা ছাড়া হতো না। এবছর নির্বাচনের মতো যদি কেন্দ্র বাহিনী সহযোগিতা করতো, পুলিশ সহযোগিতা করতো, তাহলে আজ আমার তামান্নাকে হারাতে হতো না। তাহলে আজ আমার তামান্না আমার কাছে থাকতো, আমার কোলে থাকতো। এই প্রজন্ম নির্বাচনী হিংসার নগ্ন রূপ দেখেছে পঞ্চায়েত নির্বাচনে। ভোট ঘোষণার দিন থেকেই শুরু হয়ে যায় খুনোখুনি, তারপর শুধুই লাশ গুনেছেন বঙ্গবাসী। 2023-এর 8ই জুলাই বাসন্তীর ফুল মালঞ্চে আমঝাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটের লাইনে দাঁড়িয়ে বোমার আঘাতে প্রাণ হারিয়েছিলেন আনিসুর। রাজনীতি তো নিজের আখের গুছিয়ে নিয়েছে, ভোটদাতা আনিসুরের পরিবারের সম্বল শুধুই আক্ষেপ। তখন সকাল 10টা, ঠিক তখন আনিসুর এই পথ দিয়ে ও যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে আত্মাইয়া তাকে বোম মারে। ঠিক এই জায়গায় কিন্তু আনিসুরের নিথর দেহটা কিন্তু এখানে শায়িত থাকে। এই নির্বাচনটা যদি সেই সময় 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় এই একইভাবে হতো, তাহলে কি আজকে আপনার প্রিয়জনকে হারাতে হতো না। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের দিন ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে গুলি চলে, মারা যান রাজু নস্কর ও মঈনুদ্দিন মোল্লা। গণনার দিন ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন হাসান আলী। এবছর অস্বাভাবিক শান্তিতে মিটেছে ভাঙড়ের ভোট পর্ব। হিংসা তো দূরের কথা, কেউ গলা তুলে কথাও বলেননি। ভাঙড়ের স্বজনহারাদের বুক আর ভোটের কথায় দুরু দুরু করবে না, তবে হুহু করে উঠবেই। কোনো দুধ ঝামেলা হয়নি। আর হচ্ছে আমার সেই সময় যদি ভোটটা শান্তিপূর্ণ হতো, আমার হাজবেন্ডটা সেই সময় মারা যেত না। এই ভেগে প্রাণটা যেত না, আমার ছেলের আর হারাতো না। তো জনগণ আজকের আমার কোচি আজকের বলেছে, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমার জন্য কত শত মানুষ বেঁচে যাবে। গতকালে এরকম ভালোভাবে হলে এটা আর হতো না, বাচ্চাগুলো এতিম হয়ে যেত না, মা হারা বাপ হারা। পঞ্চায়েত ভোটের দিন লাঠির ঘা খেয়েছিলেন হরিহর পাড়ার রিন্টু শেখ। পরে এনআরএস হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রাজনীতি নিজের প্রয়োজন মিটিয়ে নিয়েছে, পরিবারে রিন্টু শেখের অভাব কিন্তু মেটেনি। সম্ভব তো ছিলই তো, আগে যদি হতো তাহলে হয়তো আমার ভাষাটা মারা যেত না, কিন্তু সেইবার হয়নি, এবার হয়েছে, আমরা সন্তুষ্ট। এরকম শান্তিপূর্ণ নির্বাচন হোক, এটাই আমরা চাই, যাতে আমাদের যে হারিয়েছে সেরকম যাতে কোনো পরিবারকে না হারাতে হয়। মুখ্য নির্বাচন কমিশনারকে ভ্যানিশ কুমার নাম দিয়েছে তরজার রাজনীতি। আর স্বজনহারারা ভাবছেন, ইস, পঞ্চায়েত ভোট উপনির্বাচনে যদি এরকম একজন ভ্যানিশ কুমার থাকতেন, তাহলে তাঁদের পরিজনকে এভাবে ভ্যানিশ হয়ে যেতে হতো না। বেঙ্গালুরু থেকে একাই কলকাতায় মামার বাড়িতে পৌঁছে গেল আদ্রেশ চক্রবর্তী। প্রায় 2000 কিলোমিটার রাস্তা ফ্লাইটে একাই এসেছে ছোট্ট আদ্রেশ। বয়স মাত্র 7 বছর হলেও কনফিডেন্স চূড়ান্ত, চোখে মুখে কোনো ভয় নেই। একাই আবার বেঙ্গালুরু যাবে বলে জানিয়েছে আদ্রেশ। আমার সাথে এই মুহূর্তে রয়েছে আদ্রেশ। ও এখন এসছে ব্যাঙ্গালোর থেকে, এবং ওর আসার যে কি বলবো, ও কিন্তু পরে ক্লাস 2-তে, এবং ওর বয়স মাত্র 6। আমি একদম সরাসরি ওর সাথে কথা বলে নেবো। আদ্রেশ, তুমি কোথা থেকে আসছো বলো? ব্যাঙ্গালোর। তোমার বয়স কত? 7। আর তুমি কোন ক্লাসে পড়ো? সেকেন্ডে পড়ো, ব্যাঙ্গালোর থেকে আসছো। কিসে করে এলে? আর কে কে এসছে তোমার সাথে? কেউ না। কেউ না? তো একা একা এসছো, ভয় লাগছে না? না। কলকাতায় কার বাড়িতে এসছো? মানির বাড়ি। মানির বাড়িতে এসছো? তো এটা কিসের জন্য? এখন কিসের ছুটি তোমার স্কুলে?
এমনি এক ছুটি আছে, একটা ভেকেশন, আমি সেকেন্ড ইয়ারে উঠবো তাই জন্য। তো আপনাদের নিজেদের কোনো ভয় লাগা বা একটা চিন্তা দুশ্চিন্তা সেগুলো কিছু মনে হয়নি একা একা ব্যাঙ্গালোর টু কলকাতা যে? হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে একা একা আসছে, মানে এরকম যে হয় আমাদের ফ্যামিলিতে, এটা একটা ঐতিহাসিক ঘটনা, আগে তো ঘটেনি। সুতরাং আমাদের কাছে এটা খুব টেনশনই ছিল। আর আমি ওদেরকে নিয়ে, মানে আমার একটা ছেলে আছে, 3 জনকে নিয়ে যাব, আবার ব্যাঙ্গালোরে ব্যাক করব। তা আমি ওকে বলছিলাম তোর একা আসতে ভয় করলো না, কিন্তু আমার 3 জনকে নিয়ে যেতে তো ভয় করছে। তখন ও আমায় বললো যে ঠিক আছে, আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতা যখন একা একা এসেছি, তোমাকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর আমি গাইড করে নেবো। মানে এই লেভেল অফ কনফিডেন্স আর কি। তো আমি ভাবলাম যে ওকে ফাইন, ঠিক আছে চলো। ওকে দেখে তো ভয় যতটুকু লাগছিল চলে গেল, যেভাবে মানে এরমভাবে এলো। আর আমি তো ওর বয়সে প্লেন দেখিও নি, তো মানে আমার ওর সাথে 12 বছরের এজ গ্যাপ, তো সেখানেও একা এসেছে, এটা বিরাট বিষয়। মানে আমারও এত সাহস হবে না সত্যি, আমার 18 বছর বয়স ছিল। ক্যামেরায় মাখন পাত্রের সাথে সুদীপ্ত, TV9 বাংলা, কলকাতা।